চারু আসরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা অনেকেই বলেন কোনো কাজ দেখে অথবা কোনো শিল্পকর্ম দেখে কিছুই তো বোঝা যায় না কি এঁকেছে বা কি বলতে চেয়েছে। আজকে আমি আমার সদ্য করা একটি কাজ আপনাদের সাথে শেয়ার করব। একটি কাজ কিভাবে গড়ে ওঠে বা একটা কাজ হওয়ার পেছনের গল্পটা কি থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কেন একটি শিল্পকর্ম বোঝা অত সহজ নয় বা কিভাবে শিল্পকর্ম সহজে বোঝা যায় এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমি এর মধ্যে আনলার্ন দ্য বুক এই শিরোনামে একটি প্রজেক্টে কাজ করার আমন্ত্রণ পাই। বিষয়টা অনেকটা এইরকম। আমরা ঠিক যে ফরম্যাটে আমাদের হাতে বইটা পাই তার বস্তুগত এবং অবস্তুগত উভয় দিকটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা। মানে হচ্ছে আমরা তো হাতে বই একটা নির্দিষ্ট আকৃতিতে পাই, তার একটা নির্দিষ্ট আকার আছে। তার পাশাপাশি অবস্তুগত যে বিষয়টি আছে মানে প্রত্যেকটা বই একটা জ্ঞান ধারণ করে বা বহন করে এবং সেটা বিতরণ করে। এই যে পুরো প্রসেসটা, এই পুরো বিষয়টাকে নিয়ে এক্সপেরিমেন্টাল একটি কাজ করা। অতএব এখানে দুটো জিনিস প্রয়োজন। প্রথমত একটি গল্প, তারপর তার উপস্থাপন। চলুন গল্পটি শোনার সাথে সাথে কাজটি দেখে নেই, তারপর কাজ নিয়ে আলাপ করা যাবে। 1975 সাল। 14 বছর বয়সী কনেকে ঘিরে নতুন ও পুরনো অতিথির ভিড়। কনের পরনে বরপক্ষের দেয়া লাল টুকটুকে বেনারসি শাড়ি। বর সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আভিজাত্যের সাথে বেনারসি শাড়ির একটি সম্পর্ক তো রয়েই গেছে বহুকাল ধরে। বানারসি বা বারাণসী নামক প্রাচীন ভারতীয় শহরটি থেকে এই শাড়ির উদ্ভব। শহরটিকে পবিত্র হিসাবে বিবেচনা করা হয়। পৌরাণিক গ্রন্থে বেনারসির বুননের উল্লেখ পাওয়া যায়। ধারণা করা হয় এই শাড়িটির বুনন কৌশল প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। পরবর্তীতে যোগ হয় মোগল প্রভাব ও পৃষ্ঠপোষকতা। রেশম ও সিল্ক কাপড়ের জমিনে স্বর্ণের ও রূপার জরির সুতার কাজ এই শাড়িতে এনে দিল বিলাসিতার ছোঁয়া। এই শাড়ি নিয়ে প্রচলিত আছে মুসলিম তাঁতিদের ঐতিহ্যের কথা। 1400-1500 শতকে পারস্য থেকে আগত বুনন শিল্পী ও কারিগররা ভারতীয় তাঁত শিল্পে এক নতুন যুগের সূচনা করল। এক সময় বেনারসি শাড়ি শুধুমাত্র রাজপরিবারের জন্যই তৈরি হতো। নবাব, সম্রাট এবং জমিদার পরিবারের মহিলারা বেনারসি শাড়িকে তাদের গর্ব ও ঐতিহ্য হিসাবে বেছে নিয়েছিল। দেশভাগের সময় সেই তাঁতিদের অনেকেই পূর্ব পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশে চলে আসে। বেনারসের সাথে বাংলার বাণিজ্য যোগাযোগ অনেক আগে থেকে থাকায় বাংলায় বেনারসির জায়গা করে নিতে সময় লাগলো না মোটেও। যাক, এবার গল্পে ফিরি। লাল বেনারসি, আলোকসজ্জা, মানুষের ভিড় কোনো কিছুই মেয়েটির মনকে স্পর্শ করতে পারে না, বরং নতুন জীবন তাকে শঙ্কিত করে তোলে। বাসর রাতে 30 বছর বয়সী বর ঘরে ঢুকে কতক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। কনে ঘরে নেই। বর বিছানার নিচে, ঘরের আনাচে কানাচে সব জায়গা খুঁজে যখন কি করবে ভেবে পাচ্ছে না, তখন তার চোখ আটকালো ভারী পর্দার পাশে বের হয়ে থাকা লাল বেনারসির দিকে। ভারী পর্দা সরিয়ে বর অবুঝ মেয়েটির দিকে বাড়িয়ে দিল স্নেহ মিশ্রিত বন্ধুত্বের হাত। তারপর কেটে গেছে 45টি বছর। 15 বছর বয়সে যখন সে প্রথমবারের মতো মা হচ্ছে, তখন সে সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনাই করেছিল বারবার, তার যেন কন্যা সন্তান না হয়। একটি পুত্র সন্তান এই সমাজ সংসারে কত শত কারণে অত্যন্ত জরুরি তা তখনও মেয়েটি বুঝে উঠতে পারেনি।
মেয়েটির মাথায় এত জটিল চিন্তা আসে না। তার দুশ্চিন্তার খুব সাদামাটা। তার যদি মেয়ে হয় তবে তারও বিয়ে হবে 14 কি 15 বছর বয়সে। পরের বছর মা, তার মানে 30 বছর বয়সে সে হয়ে যাবে নানি। নানি দাদি হওয়া মানে তো বুড়ো হয়ে যাওয়া। সে আর যাই হোক 30 বছর বয়সে বুড়ো হতে চায় না। কিন্তু সৃষ্টিকর্তা তার প্রার্থনা শুনল না। মেয়েটির একটি কন্যা সন্তান হলো। যখন সে জানতে পারল তার কন্যা সন্তান হয়েছে, কষ্টের সীমা রইল না। মুখ ফিরিয়ে নিল সন্তানের দিক থেকে। 3 দিন পর্যন্ত নিজের সন্তানের মুখ দেখেনি সে। কিন্তু শেষ পর্যন্ত মা তো মাই। 30 বছর বয়সে নানি হওয়ার দুঃখ ভুলে আগে মা হয়ে উঠল। যে শখগুলো সে কোনো দিন প্রকাশ করতে পারেনি, যেন সেই শখ পূরণের হাতিয়ার হয়ে উঠল তার এই মেয়েটি। 5 বছর পর তার একটা পুত্র সন্তান হলো। এই সন্তান তার ভীষণ আদরের এবং কাঙ্ক্ষিত। সারাদিন গায়ের সাথে লেপ্টে থাকে, যেন পুরো পৃথিবী জুড়ে ছেলের কাছে শুধুমাত্র মা, আর মায়ের কাছে ছেলে ছাড়া আর কোথাও কিছু নেই। তার 2টি সন্তান দুরকম। মেয়েটি উগ্র, জেদি, বেপরোয়া। ছেলেটি শান্ত, ভদ্র, মিষ্টভাষী। মেয়েটিকে নিয়ে তার অশান্তির শেষ নেই। কি যে কঠিন সময় অপেক্ষা করে আছে মেয়েটির জন্য তা সে ভালো করেই জানে। তাই সে চায় সেই কঠিন সময়ের মতো করে মেয়েটিকে তৈরি করতে। আর তার প্রথম পদক্ষেপ হিসাবে মা মেয়ের স্বাধীনতাকে কেটে ছোট করে নিয়ে আসে। স্কুল ছাড়া বাইরে যাওয়া একদম নিষেধ। মা স্বাধীনতা যত ছোট করে নিয়ে আসে, মেয়ের উগ্র স্বভাব আরো উগ্রতর হয়, যেন তারা মা মেয়ে নয়, একে অপরের শত্রু। এইভাবে কেটে যায় দিন, মাস, বছর। 31 বছর বয়সে মেয়েটি লাল বেনারসি পরে সূচনা করে তার নতুন জীবনের। এত বছরে মা মেয়ের সম্পর্কে নতুন নতুন দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু যতই দূরত্ব তৈরি হোক না কেন, বিয়ের পরেও এই উগ্র বেপরোয়া মেয়েটি তার নতুন জীবনের মোহে পড়লেও কেন যেন মাকে ফেলে যেতে পারে না। সে জানে তার মায়ের কোল বরাবরই ভাইয়ের দখলে। ছেলের প্রতি মায়ের যে অন্ধ ভালোবাসা, তা ভেদ করে মা হয়তো কোনো দিনও তার ভালোবাসা দেখতেই পাবে না। তারপরেও সে তার মাকে ফেলে যেতে পারে না। এদিকে ছেলে গোছানো স্বভাবের। প্রচলিত নিয়ম মতো চাকরি, বিয়ে, বউয়ের চাকরি, বাচ্চা, সব সময় মতো। ছেলেটি সামাজিক, ধার্মিক, মা ভক্ত এমন এক চরিত্র যার উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এমন এক ছেলে যে সবার কাঙ্ক্ষিত। ধীরে ধীরে একক একটি পরিবার যৌথ পরিবারের রূপ নেয়। মা, মেয়ে, মেয়ের বর, ছেলে ও ছেলের বউ আর বাচ্চা। মেয়েটি মায়ের যৌথ পরিবারকে নিজের সংসার ভাবে, ভাইয়ের বাচ্চাদেরকে নিজের সন্তান মনে করে। এইভাবে কেটে যায় বছর। বাচ্চাগুলো প্রায় কৈশোরের দোরগোড়ায় দাঁড়িয়ে। মা ও ছেলে মিলে চালায় সংসার ও সম্পত্তি। সময়ের সাথে সাথে ছেলেটি গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়। এ নিয়ে মায়ের যেহেতু আপত্তি ছিল না, তাই মেয়েরও আপত্তি ছিল না কখনো। এই সংসারের প্রত্যেকটি জিনিস তাদের সবার। তাই কার নামে বাড়ি লেখা হলো তাতে কি যায় আসে? কিন্তু বাস্তবতা হচ্ছে যায় আসে। বাড়িটি ছেলের নামে হওয়ার পর থেকে সে আর মা ভক্ত থাকে না। ছেলে ও ছেলের বউ শুধু বাড়ির মালিক নয়, এই সংসারের মালিকও হয়ে ওঠে। এবং তাদের সিদ্ধান্ত হচ্ছে এই বাড়িতে ওই মেয়ের কোনো জায়গা নেই। মায়ের তিল তিল করে গড়ে তোলা এই সংসার, সম্পত্তি, যা সে সবার জন্য গড়ে তুলেছিল, তার সবই সে করেছিল ছেলের নামে। কারণ তার ছেলেটি গোছানো এবং সৎ। কিন্তু সময় প্রমাণ করে দিল এর সবই ছিল বছরের পর বছর করে যাওয়া বিশ্বাসঘাতকতা। তারপর মেয়েটি তার চোখের সামনে দেখতে পেল
তার এই সাধারণ মা হঠাৎ যেন মা দুর্গার রূপ ধারণ করল। যে মায়ের কাছে সে কোনো দিন পৌঁছাতে পারেনি, সেই মা এখন তারই জন্য তাণ্ডব চালাবে, কেননা তার মেয়ে এখন বিপদগ্রস্ত। এই ছিল আমার গল্প। এই গল্পটিকে উপস্থাপন করার জন্য যে ধরনটা আমি বেছে নিয়েছি, সেটা নিয়েছি আমাদের এদিককার পটচিত্র থেকে। যদিও আদলটা পটচিত্র থেকে নেয়া, কিন্তু পটচিত্রের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের সাথে আমার কাজের কোনো মিল নাই। আমি বরঞ্চ প্রিন্ট, লেখা, ড্রয়িং, বলা যেতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এক ধরনের মিশ্র মাধ্যমে কাজ করার চেষ্টা করেছি। কারণ দিন শেষে এটা একটা শহুরে জীবনের গল্প। এই সাদামাটা গল্পটির মধ্যে দিয়ে ২ প্রজন্মের ২ নারীর জীবনকে তুলে ধরা হয়েছে। আমাদের সোসাইটিতে লিঙ্গগত যে ধারণা বা নির্ধারিত ভূমিকা, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে ভূমিকা রাখে বা প্রভাবিত করে, এই বিষয়গুলোকে মাথায় রেখে গল্পটি সাজানো হয়েছে। এবার কোনো শিল্পকর্ম দেখে আমাদের বুঝতে কেন অসুবিধা হয়, সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলব। এর পেছনে একাধিক কারণ আছে। প্রথম কারণ যেটি, বোঝানোর সুবিধার্থে বলছি, আমরা যখন কোনো গল্প পড়ি, সেই গল্পের লেখক ঠিক যেভাবে বোঝাতে চাইছে, পাঠক অনেকটা তার কাছাকাছি বুঝতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলছি, করিম নামের চরিত্রটি একটি নীল রঙের শার্ট পরে একটি চায়ের দোকানে এসে বসল। চায়ে চুমুক দিতেই তার মেজাজ খারাপ হয়ে গেল, কারণ চায়ে চিনি অনেক বেশি। এই যে বর্ণনাটা, এখানে চরিত্রটি কি রঙের পোশাক পরে আছে সেখান থেকে শুরু করে কোথায় আছে, এমনকি তার মনের কি অবস্থা, পুরোটাই ডিটেলে বর্ণনা করা আছে। যার ফলে যিনি পড়ছেন তার বুঝতে খুব একটা অসুবিধা হয় না। এটা আমি মোটা দাগে যেরকম উপন্যাস হয় বা গল্পের বইগুলো যেমন হয় সেই হিসাবে বললাম। এমন অনেক গল্প আছে বা এমন অনেক লেখা আছে যেটা পড়ে চট করে বোঝা যায় না বা সহজে বোঝা যায় না। কিন্তু কবিতার ক্ষেত্রে বিষয়টি এমন নয়। কবি এমন ভাবে তার মনের ভাবটা প্রকাশ করে, যেটা পড়লে আমরা পুরোপুরি বুঝতে না পারলেও আমাদেরকে এক ধরনের অনুভূতি দেয়। আমরা সেই অনুভূতিটাকে আমাদের নিজস্ব অনুভূতি, নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আত্মস্থ করি। শিল্পকর্মে আমরা যেভাবে আমাদের বক্তব্যটাকে উপস্থাপন করি, সেটা অনেকটা কবিতার মতো। যার ফলে কোনো শিল্পকর্ম দেখে পুরোপুরি বুঝে যাওয়াটা মুশকিল। আরেকটি বিষয় আছে। আমরা আমাদের শিল্পকর্মের মাধ্যমে আমাদের যে বক্তব্য বা চিন্তাটাকে রূপ দেওয়ার চেষ্টা করি বা উপস্থাপন করি, এগুলোর তো আসলে কোনো চেহারা নাই বা রূপ হয় না। তার মানে হচ্ছে আমরা এমন একটা বিষয়কে রূপ দেওয়ার চেষ্টা করছি, যেটার আদতে আমাদের বাস্তব জগতে এর কোনো চেহারা নাই বা রূপ নাই। যে জিনিসটা কোনো চেহারা থাকে না বা রূপ থাকে না, সেইটা মানুষের অভিজ্ঞতাতেও থাকে না। মানুষ দেখে অভ্যস্ত হয় না। যার ফলে আমরা যখন এমন কিছুকে চেহারা দেই বা রূপ দেই, আসলে যার রূপ হয় না, সেইটা তখন এমনিতেই দর্শকের সাথে উম শিল্পকর্মের সাথে এক ধরনের দূরত্ব তৈরি করে ফেলে। এমন একটি দূরত্ব যে আছে শিল্পকর্মের সাথে দর্শকের, সেটা আমরাও জানি। এই দূরত্বটা কমিয়ে আনার জন্য আমরা প্রথমত যেটি করি, আমাদের প্রত্যেকটি কাজের সাথে আমাদের বক্তব্য লিখিত আকারে দিই, যাতে যিনি দেখছে তিনি লেখাটা পড়ে তার কাজটা বুঝতে সুবিধা হয়।
দ্বিতীয়ত, অধিকাংশ এক্সিবিশনেই শিল্পী নিজে উপস্থিত থাকে। সেক্ষেত্রে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা থাকে, সরাসরি শিল্পীর সাথে এই বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। তৃতীয়ত, কোনো এক্সিবিশন যখন হয়, সাধারণত এক্সিবিশনগুলোতে একদিন নির্ধারণ করা থাকে আলাপচারিতার জন্য। সেদিন আম আর্টিস্ট কি চিন্তা করে কাজ করেছে, সেগুলো নিয়ে খোলামেলা আলাপ করে। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর দেয়। তখন শিল্পী এবং শিল্পকর্ম দুটো বুঝতেই অনেক সুবিধা হয়। এই গেল আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে কিভাবে কাজ করি সেটা বললাম। আরেকটি করণীয় আছে দর্শকদের পক্ষ থেকে, সেটা হচ্ছে নিয়মিত প্রদর্শনীগুলো দেখা। এটিও তো একটি ভাষা, শিল্প ভাষাও একটি ভাষা। যারা নিয়মিত ছবি দেখে বা শিল্পকর্ম দেখে, তারা দেখতে, দেখতে একটা সময় কাজ বুঝতে শুরু করে। বা বলা যেতে পারে কাজ দেখার চোখ তৈরি হয় অথবা অভ্যস্ততা তৈরি হয়। এছাড়া প্রদর্শনীতে আমরা শিল্পীরা তো থাকিই আপনাদের জন্য।